বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের ত্রয়োদশ সংখ্যক রচনা বিড়াল প্রবন্ধটি। প্যারাচেঞ্জুর লেখ বঙ্গদর্শন পত্রিকায় 1281 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় বিড়াল প্রবন্ধটি প্রকাশিত। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে কমলাকান্ত যে ক্যারেক্টারটি, সে মূলত আফিমের নেশাতে মুদ হয়ে থাকত। এরপর শুন, এটা যখন আমরা পড়ব, শুধু বাস্তবে বিড়াল, বাস্তবের মদ খাওয়া, বাস্তবের ইয়েতে আমরা যাব না, কিছু কিছু ডিপ মিনিংও আছে। যেমন আমি একটা জিনিস বলছি, বর্তমানে যুব সমাজ যদি চাকরির জন্য দাবি করে, চাকুরি চায়, চাকুরি দেওয়া উচিত ইত্যাদি, তোদেরকে চুপ করে না সবচেয়ে বড় উপায় কী হবে? বড় উপায় হচ্ছে অন্য কোনো একটা এজেন্ডাকে সামনে নিয়ে তোদেরকে ওইটাতে ফেলে দিয়ে। যেমন কোনো একটা যে কোনো জিনিসকে ঢুকিয়ে দেওয়া হলো, যে ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার, তোর দেশভক্তি জাগিয়ে গেলো, তুই ওইসব ভুলে পর তখন ওইটা নিয়ে তর্ক করবি। হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়া হলো, তখন তুই ওইটা ভুলে পর হিন্দু মুসলমান নিয়ে পড়ে থাকবি। তখন তোর বেসিক আইডিয়াটা বেসিকটা ভুলে যাবি যে আমার চাকরির দাবি ছিল। ওইগুলোও এক প্রকার কিন্তু নেশা, ওইগুলোও এক প্রকার নেশা। কেমন নেশা? শুধুমাত্র কোনো মাদক দ্রব্য দিয়ে হয় সেটা নয়, পলিটিক্যাল নেশাও হয়। পলিটিক্যাল নেশা বলতে যেটা তোদের দাবি সেই ডাইমেনশন থেকে আমি সরিয়ে দেবো অন্য কিছুর মধ্যে, যাতে তুই অন্য কিছু নিয়ে দাপাদাপি করিস। যখন তুই হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান করে বেরোবি, তোর বেসিক আইডিয়া ভুলিয়ে যাবি। যদিও আমি বারবার বলেছি, ওইগুলো কিছু ক্ষেত্রে জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়েছি, দেশ সবচেয়ে বড়। দেশের জন্য যদি নেশা মানে দেশের নেশায় নেশাসক্ত হয়ে যদি নিজের দাবিটা ভুলিয়ে যাস তাও চলবে, কিন্তু এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই পলিটিক্যাল অ্যাসপেক্টটাকেও তুলে ধরবে, যেখানে তুই যখনই দাবি তুলতে যাবি তখন অন্য কিছুর মাধ্যমে এমন হিপনোটাইজ করে দিবে, তুই তখন তোর নিজের দাবিটা ভুলে দিয়ে অন্য কিছু নিয়ে যা মানে চলে যাবি। বুঝতে পেরেছিস মূলত? তো এখানে কমলাকান্ত এরকম একটি ক্যারেক্টার, যে বিড়ালের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করবে যখন সে অবশ্যই নেশাসক্ত। দেখ, তাহলে আগেই বলেছি কমলাকান্ত দপ্তর প্রবন্ধ গ্রন্থের এই ত্রয়োদশ সংখ্যক রচনা হচ্ছে, মানে 13 নম্বর রচনা হচ্ছে বিড়াল। আর এটা বঙ্গদর্শনে বেরিয়েছিল 1281 বঙ্গাব্দে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শনের সম্পাদকও ছিলেন। দেখ, মানে এডিটর। দেখ, আমি বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চলা ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে নির্মিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। এ সময় মতো এমত সময় একটা ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। আচ্ছা, ওয়াটারলু যুদ্ধ কি 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ানকে পরাজিত করেছিল ওয়াটারলু যুদ্ধে। ওয়াটারলু হচ্ছে তোর বেলজিয়ামের একটা স্থান, ওয়েলিংটন পরাজিত করেছিল। ঠিক আছে? তো বলছি আমি যখন নেশাসক্ত হয়ে আছি, মানে ওই ফাঁকা সময় আমি মনে মনে আমরা অনেক সময় অলিক কল্পনা করি না, সেই দুর্গার তোর পথের পাঁচালিতে অপু যেমন অলিক কল্পনায় মাঝে মাঝে মহাভারতের যুদ্ধে লড়ছে, কর্ণ হয়ে যাচ্ছে, সেরকম আর কি। সে ভাবছে আমি যদি নেপোলিয়ান হতাম। এরকম যখন ভাবছি তখন ভাবছি ওয়াটারলু যুদ্ধ জিততে পারতাম কি না। বলছি যখন এরকম ভাবছি নিজেকে নেপোলিয়ান, তখন আড়াল থেকে একটি শব্দ হইল, ম্যাও। দেখ, চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতেছে। বুঝে হঠাৎ করে তাকিয়ে বুঝতে পারলাম না। তারপরে মনে হইল ওয়েলিংটনই মনে হয় বিড়াল হয়ে আছে, আমার কাছে একটু চাইছে, একটু আফিং দাও, একটু, মানে ও নেশা চাইতে আসছে আর কি। প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। বলছি তখন বড় বড় চক্ষু দেখলাম, ওয়েলিংটন আসে নাই, একটি ক্ষুদ্র মার্জার মানে বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। বলছে প্রসন্ন হচ্ছে লেখকের এই কমলাকান্তের গোয়ালিনী। বলছে সে দুধ দুয়ে পর আমার জন্য রাখিয়ে গেল, সেটা খাইয়ে পরি আরাম করে বসে আছে, উদরসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বহু রচনায় ব্যস্ত, অত দেখি নাই। বলছে আমি তখন মনে মনে ওয়াটারলুর যুদ্ধ করছি, নিজে নেপোলিয়ান হয়ে বসে আছি, আর তখন বিড়াল আমার দুধটা খাইয়ে মানে চলেও তো যায়নি, ম্যাও ম্যাও করছি তো সামনেটাতে। দেখ শুন, এক হচ্ছে কুকুর, বিড়ালটা তোর দুধটা খেয়ে নিল তোর রাখা,
এবারে বিড়ালটা যদি পালিয়ে যায় ঠিক আছে, তোর একটু প্রেস্টিজ থাকবে যে তোকে ভয়ে পালালে, বিড়ালটা খাইয়ে পর আবার এরকমভাবে তোর দিকে তাকিয়ে আছে, তখন ভাববি একে তো দুধটা খাইলেও তারপর আমার প্রেস্টিজেরও পাংচার করে দিল যে ইয়াকে কোনো গুরুত্বই দিইনি, বুঝি করি তুই ওই টাইপের। দেখ প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন, ভালো করে দেখ দারুণ লাগবে। প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া বলিব, মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে এইটা সরি 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 অন্য জায়গায় পৌঁছে গেছিলাম, বহু রচনায় অত ব্যস্ত অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এই জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। বলছে ওই যে তু বিনা জল দিয়া দুধ খাইয়ে পর এত আরাম লেগেছে যে সে আরাম করে বলছে ম্যাও। আচ্ছা ও একটা কথাই বলছে ম্যাও, ওই ম্যাওটার মধ্যে কত ধরনের কথা আছে ওটা কমলাকান্ত নিজে বুঝে নেবে তার কিসের জন্যে, কারণ সে অলরেডি আফিম খাই বসে আছে। দেখ তাও দেখ দেখ তারপরে বলি কি বলিতে পারি না বুঝি তাহার প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল, বুঝি মার্জার মনে মনে হাসিয়া আপন পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল চেছে কেহ খায় কই। বলছে আমি মনে মনে ভাবছি বিড়ালটা হয়তো ভাবছে কেউ খাইটে মরে আর কেউ ফলটা ভোগ করে, মানে ও তো একদম সাজানো বাটিতে দুধ পাই গেছে, ওইটাই বলতে চাইছে। দেখ বুঝি মানে ওইটা কী বলতে চাইছে বলতে না, গাবান হয় যখন কেউ পুকুরটা মারে আর কেউ যেই চ্যাং মাছগুলো ধরে, এইটা কই মাছগুলো ধরে। বুঝি সেও ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল, বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুগ্ধ তো খাইয়া বসিয়াছি এখন বলো কি। বলছে আমি ভাবছি বিড়ালটা হয়তো দাপটের সুরে বসে পর আমাকে বলছে তোমার যে দুধটা রাখা ছিল ওটা তো খাই দিচ্ছি, এখন কী করবে করো, যা পারবে করো, বুঝে করো, মানে অ্যাটিটিউডই আলাদা আর কি, পুরো KGF। দেখ বলি কি আমি তো ঠিক করতে পারিলাম না, বলছে বলবোটা কি আমি তো ঠিক করতেই পারছি না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুই আছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যা অধিকার বিড়ালেরও তাই। ও তো নেশা করে বসে আছে, ভাবছে দুধটা তো আমার সম্পত্তিই নয়, ওটা হচ্ছে মঙ্গলা বলে গরুটার, আর দুই আছে প্রসন্ন গোয়ালিনী, অতএব বিড়ালেরও ওটাতে যা অধিকার আমারও তাই, খাইছি কিছু করার নেই। মানে হ্যাঁ না পয়সার কেসই আসছে না, তুই যদি ভালো করে ডিপলি বুঝিস পয়সা তো বহু পরের জিনিস, জগতের মানে জগতের ফান্ডামেন্টাল জিনিসগুলো পয়সার বিনিময়ে আসে না, উৎপত্তি অটোমেটিক হয়েছে, কারো কর্ম করেছে আরেকজন, অতএব সবার অধিকার খাইছে, এটাই বলতে চাইছি। দেখ দেখ দুধ মঙ্গলার, দুই আছে প্রসন্ন, অতএব সে দুধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। বলছি তবে একটা প্রথা আছে, বিড়াল যদি দুধ খাই যায় তবে তাকে ঠেঙাত যেতে হবে। কেন যেতে হবে? দেখ আমি যে সে চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গা স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করায় বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেকক্ষণ অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারের প্রতি ধাবমান হইলাম। বলছে মনুষ্যকুলে একটা রীতি আছে, বিড়াল যদি আমি যতই জানি যে দুধটা আমার অধিকার যতটা বিড়াল হয়, তবু বিড়াল খাইছে মানে ওকে ঠেঙাত যেতে হবে, আমি না ঠেঙাতে গেলে মনুষ্যকুলে আমার বদনাম ছড়াবে যে এই বিড়ালকে মারতে যায় না, আর বিড়ালও তার কুলে যাই বলবে কমলাকান্তর ঘরে দুধ খাই আইলে উটার কোনো দমই নাই, আমার দিয়ে আইল না, তাই অতএব একটা সম্মান রক্ষার্থে আমি ঠেঙালেই দৌড়াতেই হবে আমাকে। দেখ মার্জারি কমলাকান্তকে চিনিত, যে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ, যষ্টি মানে ঠেঙা। বলছে ওই বিড়ালটা কমলাকান্তকে চিনত, ঠেঙা দেখে ও কোনো ভয় পায় না, জানে যে আর মুরাদ নাই, কেবল আমার মুখ পানে চাইয়া হাই তুলিয়া একটু সরিয়ে বসলে, বুঝিয়ে দেখি বিড়ালটাকে ঠেঙা দেখে গেল, আবার হাই তুলে সাইডে বসলো, তোর প্রেস্টিটা কোথায় গেল। বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরায় শয্যায় আসিয়া হুকা খাইলাম। বলছে যখন দেখলাম এটা কোনো কাজ হচ্ছে না, ঠেঙাটা ফেলে পর আবার হুকা খেতে শুরু করলাম আমি বসে। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল শুনিতে পাইলাম, তখন যেন আমি দিব্যকর্ণ পাইলাম, এবং বিড়াল যে কথাগুলো মনে মনে বলছে ওগুলো আমি শুনতে পাচ্ছি এবারে, বুঝতেছিস। দেখ বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন, স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু, বিড়ালটা বলছে এটা কমলাকান্ত মনে মনে বুঝে লিছে, হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুদ্র পিপাসা ক্ষুধা পিপাসা আছে, আমাদের কি নাই?
তোমরা খাও আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রে ঠেঙা লাঠি লইয়া মারিতে আইসো তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতি উপায়ন্তর দেখি না। বলছে পৃথিবীতে সব জিনিস তোমরা তো উপভোগ করো, আমরা পাইলে কী ক্ষতি? শুনো, তোমাকে একটা সাজেশন দিচ্ছি আমি। বিড়ালটা কমলাকান্তকে বলছে এই বিড়ালের কাছে কিছু জ্ঞান লাও, জ্ঞান, তাছাড়া তোমাদের কোনো উদ্ধার হবে না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়ে আমার বোধ হয় তোমরা এতদিন এই কথাটি বুঝিতে পারিয়েছো। বলছে তোমাদের সব স্কুলগুলো দেখিয়েছি এবং দেখে আমার মনে হয়েছে যে তোমরাও বুঝতে পারিছো এই বিড়ালের কাছেই তোমাদেরকে জ্ঞান নিতে হবে, স্কুলে কিছু হবে না। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি পরোপকার পরম ধর্ম। বলছে হে শয্যাশায়ী মনুষ্য, মানে বিড়ালটা কমলাকান্ত শুয়েছে হুকা খাচ্ছে না, ওকে বলছে হে দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি পরোপকারী পরম ধর্ম। বলছি ধর্ম কি? পরের উপকার করাই তো ধর্ম। মানে তোর ঘরে চুরি করতে এলো কেউ, চুরি টেস্ট করার পর ধরা পড়ে গেছে, এরকম দাঁড়িয়ে আছে ধর জিনিসগুলো নিয়ে, তখন চোরটা তো বলছে এটা তার আগের কিছু নাই, এই যে আমি চুরি করছি এটা তোমার পুণ্য হচ্ছে, পরের উপকারী পরম ধর্ম। যাই হোক, এটা বলি দেখ, তারপর দেখ 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 আচ্ছা এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধেই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মে ফলভোগী। আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। বলছি তোমার ঘরের যে আহরণ করা দুধটা ছিল সেইটা আমি খেয়েছি, মানে তোমার কতটা পুণ্য হয়েছে বুঝো, আমাকে মারলো আমাকে প্রশংসা করো। বুঝে দেখ, মানে চোর যদি তোকে এরকম করে বলে আছে, মানে তুই তো প্রথম কথা মানে তোর জিভেই হার্ট অ্যাটাক হয়ে, মানে তুই বুঝতেই পারবি কী বলবো। ওকে, আমি তোমার ধর্মের সহায়। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন। দেখ দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে ধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? এটা সমাজে সেই দিকটা তুলে ধরছে যে তেলা মাথায় তেল দেওয়া, যার প্রচুর সম্পত্তি আছে সে যে তার সম্পত্তিটা অন্য গরিব লোককে শোষণ করে যদি করিয়েছে এবং গরিব লোক সেটা পাচ্ছে না, তাহলে বলছে সেও তো চোরের মতোই দোষী। শুধু চোর কেন চুরি করবে? অভাবের জন্য। যদি ও সম্পূর্ণ লজিকে এইটা দাঁড়াবে কিনা, স্বভাবেও তো চুরি করে। কিছুদিন আগেই তো একটা পার্টিকে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে, হ্যাঁ, কে চুরি করে নাই? অলমোস্ট সবাই করি, 90%। আচ্ছা দেখো আমি প্রাচীরে 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 ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে? হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু গৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হইয়া লজ্জার কথা সন্দেহ নাই। কে কখন অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না? সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে? মানে কোথায় নিজের দুঃখটা বলছে যে মাছের কাঁটাগুলো পর্যন্ত তোমরা নর্দমায় ফেলে দাও, আমাকে দাও না। মানে তোমরা তারপরে আমি যখন এখানে খেয়েছি আমার প্রতি তুমি লাঠি নিয়ে আসছো, এটা তোমার অন্যায় বটে কি না? দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুগ্ধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠেঙা লইয়া মারিতে আসিতে? বলছি দেখো গোদা বাংলায় বুঝ, বলছি দেখো যদি কোনো মহান ব্যক্তি আসি, মনে কর শাহরুখ খান আসি তোর ঘরে পড়ে থাকে, শাহরুখ খান বাদ দে, মনে কর বিরাট বড় যে লিওনেল মেসি এসে পর তোর ঘরে রাখা দুধটা খাই গেছে, তুই কি বলবি তখন? তুই কি ঠেঙালি মেসিকে তাড়াতে যাবি? মোটেও না, সঙ্গে সঙ্গে সেলফি তুলতে যাবি। মানে বিড়ালটা বলছে তাহলে দেখো, তাহলে আমার খিদে আছে আমি খেতে আইছি, তো এটা তোমার রাগ হচ্ছে। আর বড় কোনো পণ্ডিত লোক খেতে এলে কিন্তু তুমি রাগ করতে নেই, বরং বলতে আমি ধন্য হয়ে গেলাম বটে কিনা? লজিক আছে বটে। বরং হাত জোড় করিয়া বলিতে, আর একটু কি আনিয়ে দিব? তবে আমার বেলায় লাঠি কেন? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? কি দারুণ কথা!
বলছে অত বড় পণ্ডিত লোক তোমার ঘরে দুধটা খেতে এলে তুমি তাকে সম্মান করবে, আর আমাকে ঠেঙালি দাঁড়াচ্ছ। আচ্ছা, তারা পণ্ডিত লোক বলে কি তাদের ক্ষুধাটা আমার থেকে বেশি? আমারও তো খিদে পাইছে। তা তো নয়, তেলা মাথায় তেল দিয়া মনুষ্য জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। বুঝি যে বলছে আর খাবো না আর খাবো না তাকে ঢেলে দেয়। কিছুদিন আগে জামাই ষষ্ঠী বেরোলো, তো প্রচুর 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 দিয়ে দেয়, আর খেতে পাচ্ছে না, কিন্তু বলছে তার ওই শ্বশুর ঘরের চারদিকে যে বিড়াল ঘুরে বেড়ায় তাকে একটুও দিবে না, ঠেঙালি তাড়াবে, ওইটাই বিড়ালের রাগ। দেখো আমাদিকে দোষা, দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া চারিদিকে আমার চারিদিকে দৃষ্টি করিতেছি, কেহ আমাদিকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পাইল, গৃহ মার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইতে থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটিয়া দেখা অনেক মার্জার কবি হইয়া পড়ে। বলছে আমাদের কদর নাই, দেখো মাঠে মাঠে প্রাচীরে প্রাচীরে চারদিক ঘুরে বেড়াচ্ছি, কেউ কোনো কেয়ারই করেনি। হ্যাঁ, তবে তোমাদের যদি কেউ প্রিয় বিড়াল হতে পারে, ঘরের পুষে রাখতে পারো, বিছানাতেও স্থান পায়, সোফাতে স্থান পায়, তোমাদের খেলার সঙ্গী হয়, তবে তার লেজে কয়েকটা চুল গজায়, একদম হষ্টপুষ্ট চেহারা হয়, তখন অনেক বিড়ালই তার প্রেমে পড়ে যায়। দেখে পর আমাদের শরীর ওইটা হয়নি, মানে একদম রাস্তার বিড়াল বলছি আর কি, তার দুঃখ। আমারও মনে হয় ঘরের পোষা কুকুরগুলো দেখবি একদম বাহারেই চেঞ্জ হয়ে যায়। অনেক গরিব মানুষও তো খেতে পায়নি, যা ওদেরকে যা খাওয়া হয়। আমার যদিও বিলাসিতা মনে হয় এবং ধর্মশাস্ত্রের বিরুদ্ধে ঘরে কুকুর পুষে পর সেটাকে একদম ঘরের ভিতরে তুই বাড়তি বাড়তি জিনিস খাওয়াবি, কারণ পিৎজা বার্গার খাওয়ার জন্য কুকুরের জন্ম হয়নি, কেনাইন আছে, এবার মনে রাখবি। আমাদের বরং মাংস খাওয়ার জন্য জন্ম হয়নি, কারণ আমাদের কেনাইন নাই, আমরা জোর করে মাংস খাই, ওটা কিনা কেনাইন বুঝতে পারছিস তো, ওই যে দাঁতগুলো। হ্যাঁ, তো এই বিড়ালটাও বলছে আমরা রাস্তার ধারে ঘুরে পড়ছি, আমাদের কোনো মানমূল্য নয়, তোমাদের ঘরে যে পোষা হয় সে অবশ্যই একটু লাক্সারিয়াস লাইফ হয়ে যায়, তার এমন চেহারা হয়ে যায় যে অনেক বিড়াল তাকে দেখে প্রেমে পড়ে যায়। আমাদের দেখবে কে? আর আমাদিগের দশা দেখো, আহারা ভাবে উদর ক্লিশ অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনীত লাঙ্গুল মানে লেজ, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়া জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও। বলছে আর আমাদিকে দেখো, হাড় বেরিয়ে গেছে, লেজ ঝুলি পড়েছে, জিভটা বাইরে বেরিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে ম্যাও ম্যাও করে ডাকছি, মানে আমাদের কোনো চেহারাতে কোনো হ্যান্ডসামনেসই নাই। অবিরত আহারভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও, মানে খিদার জন্য ম্যাও ম্যাও ডাকিতেছি। খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাংসে তোমাদের কিছু অধিকার, আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নইলে চুরি করিব। বলছে আমাদের কালো চামড়া দেখে পর ঘৃণা করো না, এই পৃথিবীতে যত মাছ মাংস আছে সেগুলো তো আমারও অধিকার আছে, খাতে দিবে দাও নইলে চুরি করল। সরাসরি কথাবার্তা। দেখ, আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সরুকায় ম্যাও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? বলছে আমাদের এই কালো চামড়া শুষ্ক মুখ সরু দেহ আস্তে আস্তে যে ম্যাও ম্যাও করে ডাকছে, এটা দেখে তোমাদের দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? বলছি চুরি করার দণ্ড আছে, তোমরা যে নির্দয় হয়ে আমার খাতি দিচ্ছ না সেটার দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? বলছি দরিদ্র যদি খাবার করতে যেয়ে একটু চুরি করে তার দণ্ড আছে, কিন্তু বড়লোক যে টাকাটা সঞ্চিত করে রাখে কৃপণ, সেটার কেন কোনো দণ্ড নাই? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিমখোর। বাহ! বলছি তুমি কমলাকান্ত, তুমি দূরদর্শী, মানে কারোকে কেমন বলছিস। দেখ, ধর কারোর নাম হচ্ছে XYZ, ডোনাল্ড ট্রাম্প, ধর তুমি ডোনাল্ড ট্রাম্প, দূরদর্শী কারণ তুমি মাতাল, এই কথাটা বলছে। তুমি কমলাকান্ত আফিমখোর, মানে তুমি দূরদর্শী কেননা তুমি আফিমখোর। তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন 500 লোকের আহার সংগ্রহ করিবে কেন? যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্যে পৃথিবীতে কেহ আইসে নাই। বলছে বড়লোক তার সঞ্চিত সম্পদ তার বাড়তি খাওয়ার পরেও বাড়তি যতটুকু থাকবে সেইটুকু কেন সবার মধ্যে বিলি দিবে নাই?
যদি যদি এইটা বিলি দিত তাহলে মানুষ চুরি করতো নাই, বিলাই না বলে হারে মানুষ চুরি করবে কে? হারে মরার জন্য তো কেউ পৃথিবীতে আসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, এতক্ষণ বিড়ালটার কথাটাই মনে মনে শুনিয়ে যাচ্ছিল কমলাকান্ত, বিড়ালের মনের কথাগুলো বুঝতে পারছিল। বলছে আর সহ্য করতে আমি পারলাম না, এত অপমান করছে। আমি আর সহ্য করিতে না পারিয়া বললাম, থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। বলছে থামো হে মার্জার পণ্ডিতে, তুমি থামো, হে বিড়াল পণ্ডিত তুমি থামো, তোমার কথাগুলো বড় সমাজতান্ত্রিক এবং সমাজে বিশৃঙ্খলা হয়ে যাবে। গোটা দরিদ্র যদি সবাই এরকম করে ভাবতে শুরু করে তাহলে তো সমাজে আর শৃঙ্খলা থাকবে না। কি আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। তখন কমলাকান্ত একটা কাউন্টার এতক্ষণ দিল কাকে? বিড়ালকে। বলছে তুমি বলতে এই যে বড়লোক বেশি বড়লোক হচ্ছে, কিন্তু যদি যে যত পরিমাণ সঞ্চয় যদি করতে না পারে তাহলে সমাজের উন্নতি হবে না। আচ্ছা এলন মাস্ক এত বড় বিজ্ঞানী, ধর এত কিছু আবিষ্কার করছে, প্রচুর প্রতিদিন নাকি প্রতি সেকেন্ডে তার কয়েকশো কোটি করে রোজগার, প্রতি সেকেন্ডে। তো সে যদি প্রতিদিন রোজগার না করতে পায় তাহলে সে নতুন কিছু ভাববে কি কেন? তাহলে বলছে সে তো পরিশ্রম করছে প্রচুর রোজগার করার জন্য, তাহলে তোমার কথাটা যুক্তি নাই। কমলাকান্ত তখন বলেছে, তাহলে তো সমাজেরও টাকা বাড়বে নাই। মার্জার বলিল, না হইলে তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? এটাও লজিক। বলছে যদি সমাজের ধন বৃদ্ধি মানে বড় লোকের আরও বড় লোক হওয়া, তারা যদি না হইলে আমার কি? তারপর দেখ, আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কী করিব? আর সত্যি কথাই বলছে সমাজ ধনী যদি ধন বৃদ্ধি না করে তাহলে সমাজের উন্নতি নাই। তখন বিড়ালের কথাটা শুন একদম সাধারণ মানুষের মতো বলছে, আমি যদি খাইতে না পাই তাহলে আমারও তো দেখি কী হবে, কার ধন বৃদ্ধি হলেও সমাজ কত বড় লোক হলেও। সেই লাইনটা, সেই দেখো আলোই আলো আলো গানটা আছে না, যত আনন্দ আয়োজন সব বৃথা আমায় ছাড়া। বলছে আমি যদি না বাঁচি থাকি তাহলে বাকি কিছু হইয়া আমার কী হবে? বিড়ালটা এটা বলতে চাইছে, সমাজের ওসব দেখে আমার কিছু লাভ নাই। বিড়ালকে বুঝানো দায় হইল, যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাকে কেউ কিছু বুঝাইতে পারে না। বলছি বিড়ালটাকে বোঝানোই জটিল হয়ে গেলো। যে নিজেই বিচারক হয়ে বসে আছে তাকে বোঝানো বিরাট জটিল। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, এই বিড়ালটা আবার সুবিচারক বটে আবার সুতার্কিকও বটে। সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলেও থাকিতে পারে, কিন্তু ধনী দিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। কি সুন্দর সামাজিক কথাবার্তা। বলছে যে বিচারক চুরির জন্য চোরকে খিদাতে যে চুরি করেছে তাকে ফাঁসি দিবে, সেই বিচারককে কিন্তু 3 দিন উপবাস করে থাকতে হবে। তারপরে যদি তার চুরি করে খেতে না মন যায় তবে তিনি দণ্ডটা দিতে পারেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছ, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাড়ার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিয়া আমি আপত্তি করবো না। নসিরাম একজন ফিক্সেশন ক্যারেক্টার, তার ভাড়ার ঘরে প্রচুর খাবার টাবার আছে। তো বলতে চাই যে তুমি আমার উপরে ঠেঙা তুলতে গেছো, তুমি 3 দিন এর পর আর কিছু খাবে নাই। 3 দিনের মধ্যে যদি তোমাকে নসিরাম বাবুর ওই খাবার ঘরে ঢুকে পর বসে থাকতে না দেখেছি তাহলে আমার নামটাই মিছা আর কি, তাহলে আমাকে ঠেঙিয়ে মারবে, আমার কোনো ব্যাপার নাই। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ হয়। এইটা দেখ সমাজের বৈশিষ্ট্য। ওই পণ্ডিত লোকরা কী বলে, যখন তর্কে হারিয়ে যাবে তখন জ্ঞান দিবে। মনে কর আমি তোর থেকে বয়সে বড়ো, তোরা একটা কথা বলছিস, আমি কাউন্টার করছি, কথা বলতে 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 তুই কাউন্টার করছিস, যে আমি যখন হারিয়ে যাবো তখন বড়োর উপরে মুখে মুখে শুধু তর্ক উচিত নয়। এইটা বলতে চাইছে। তো বলতে চাইছে যে বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম, যে আমিও সেই প্রথাটা অনুসরণ করলাম এবং মার্জানকে বললাম, এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলন ও পাপ আছে, তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। বলছি এগুলো ফালতু কথা, এগুলো বেশি মনে করা উচিত নয়, অন্যায়, তুমি এসব বাদ দাও, ধর্মাচরণে মন দাও। এই জায়গাটা ওই অ্যাঙ্গেলে বললাম।
তুই যখন বলবি যে সেই আমার শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, বা তুই যখন বলবি যে আমার চাকরি হোক, তুই যখন বলবি সমাজে ইকুয়ালিটি আসুক, তখন তোকে বেরিয়ে দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল আছে, হঠাৎ করে তোকে কিছু একটা টনিক খাওয়াবে। কি সেটা হতে পারে জয় বাংলার টনিক, সেটা হতে পারে তোর মনে রাম ভক্তি না থাকলেও জয় শ্রীরামের টনিক। মানে তোকে সেই সাময়িকভাবে দাবিটার থেকে সরিয়ে দিল, দিয়ে তোর মধ্যে কিছু একটা জাগিয়ে দিল, দেশ আগে, সমাজ গড়ো, এই গড়ো, তুমি তো এরকম, মানে তুমি দেশের জন্য ভাববে না, মানে তোর মূল টপিক থেকে সরিয়ে দিলে তোকে, বুঝেছি? ওইটাও এক প্রকার আফিং। কি আফিং দিয়ে রাখা যায় যুব সমাজকে? কিছু একটা জাতি ধর্ম নিয়ে হানাহানির একটা আফিং দিয়ে রাখা যায়। একটা সম্প্রদায় দিনের পর দিন ধর্ম নিয়ে কী করিয়েছে সেটা দেখতেই পাচ্ছিস, সেরকম আর কি। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও, তুমি যদি চাহো তবে পাঠ্যার্থে তোমাকে আমি নিউটন ও পার্কারের গ্রন্থ দিতে পারি। বলছে তুমি ওসব বাদ দাও বিড়াল, আমি তোমাকে আইজাক নিউটন আর পার্কারের বই দেবো, পড়বে তুমি। আর কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার হইতে পারে। আর বঙ্কিমচন্দ্র নিজের অ্যাডভার্টাইজ একটু করে দিল, বলছে কমলাকান্তের দপ্তর পড়লেও তোমার কিছু উপকার হতে পারে, আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝতে পারবে। বলছে আর কিছু বুঝতে পারো না পারো, মানে একজন মাতাল বলছে যে তুমি আমার বইটা পড়বে, কিছু বুঝতে পারো নাই পারো, মদ খাওয়ার উপকারিতা বুঝতে পারবে। বইটা তো মানে মদের অসীম মহিমা বুঝতে পারবে, আফিমের অসীম মহিমা বুঝতে পারবে। এক্ষণে সস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করে খাইবে। বলছে এখন তুমি নিজের জায়গায় যাও, কালকে প্রসন্ন বলি কিছু ছানা দেবো, তুমি আসবে, দুজন মিলে একসাথে খাবো। বুঝতে পেরেছি? বিড়াল আর কমলাকান্ত। অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, বলছে আজকে আর কারো হাঁড়ি খাইতে যাও না। আচ্ছা, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও, তবে পুনর্বার আসিও, এক সরিষাভর আফিং দিব। এই জায়গাটা আমি যে জায়গাটা বলছিলাম, যে যদি তোমার আজকে বিরাট খিদা পেয়েই যায়, তাহলে কোথাও কিছু না পাইলে চুরি না করে আমার কাছে এসো, একটু আফিং দেবো। একটু আগে বলেছি আফিংয়ের অ্যালিগরিক্যাল মানে কি? তুই শাসকের কাছে একটা জিনিস চাইছিস যে আমার এটা চাই, এই দাবিটা হকের দাবি, পূরণ করতেই হবে। শাসক তখন কি করবে? একটা অন্য কিছু টপিকের তোকে নেশা দিয়ে দিবে, তখন তুই বলবি বাহ এটাই তো জীবন। এটাই বলি যে আফিং হচ্ছে ভুলিয়ে থাকার উপায়, নেশার উপায়। ভুলিয়ে থাকার উপায় নয়, মানুষ নেশাটা ওই জন্যে মানে তোকে বাস্তব জীবন থেকে একটু দূরে সর করে দিবে, তুই একটা আলাদা ইন্টেলেকচুয়ালে বসবাস করবি, পৃথিবীতে থাকে পরেও গ্র্যাভিটেশন শূন্য মনে হতে পারে তোর, তো মনে হতেই পারে তুই মঙ্গল আছে বুঝে আছে, টাফাও মনে হতে পারে যে শঙ্কু পড়িছে। যাই হোক, দেখ মার্জার বলিল, তাহলে সমাজের কোন দিকটা বুঝতে পারলি? আফিং মানে যুব সমাজকে একটা পার্টিকুলার দিকে চালানোর মতো নেশা, যে নেশাটা যে কোনো পলিটিক্যাল এজেন্ডা বেস নেশা হতে পারে, যেটা তোকে সমাজের বর্তমান দাবি থেকে সরিয়ে দিবে, বুঝলে? সেই নেশা সেই রকম নেশাতে দিবে। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করে যাইবে। মার্জার বলল আমার আফিং দরকার নাই, তবে হাঁড়ি খাবো না খাবো নি ওটা নির্ভর করবে আমার খিদা পাইছি কি না। মানে নির্ভরতাটা দেখ, বুঝতেছিস? মানে বিড়ালের একটা আলাদা সোয়াগ আছে যাকে বলে, দেখ আলাদা লিজেন্ড বিড়াল। আচ্ছা, লিজেন্ড লয়। মার্জার বিদায় হইল, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইলে। এবার বুঝ, এই সিনটা যদি অভিনয় করা যায় বুঝ, যে বিড়াল ওটা বলে গেল যে আমি আফিম তো খাবো নাই, তবে আমি কারো হাঁড়ি খাবো কিনা ওটার গ্যারেন্টি নাই, যদি খিদা পাই খাইতে পারি। তখন কমলাকান্ত, মার্জার চলে গেল, কমলাকান্ত মনে মনে ভাবলেও একজন পতিত পাপী আত্মাকে আমি জ্ঞান দিয়ে পর একটা দারুণ জায়গায় উন্নীত করলাম, ওটা ভাই বোন নিজেই একটা গর্বিত বোধ করে আবার আফিম খেতে গেছি। বুঝলেন? এটাই বলছে, মার্জার বিদায় হইল, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। এটা এবার নিচে লিখেছে শ্রী কমলাকান্ত চক্রবর্তী, শ্রী কমলাকান্ত চক্রবর্তী।